আচ্ছা, ভাবুন তো, আমাদের প্রতিদিনের ডাইনিং টেবিলে যে মজাদার খাবারগুলো সাজানো থাকে সেগুলো কি আসলেই আমাদের পুষ্টি দিচ্ছে, নাকি নীরবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা এমন একটা চাঞ্চল্যকর বিষয় নিয়ে কথা বলবো যা লিটারালি আমাদের সবার স্বাস্থ্য আর জীবনের সাথে যুক্ত। পোল্ট্রি শিল্পে অ্যান্টিবায়োটিক আর ভারী ধাতুর যে ভয়াবহ ব্যবহার হচ্ছে তা নিয়ে। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? বুয়েট থেকে পাশ করা একজন মেধাবী ইঞ্জিনিয়ার তার ক্যারিয়ার ছেড়ে এই পোল্ট্রি ব্যবসায় এসেছেন। কেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন আমাদের খাদ্যখাত কতটা দুর্নীতিগ্রস্ত, কিভাবে এটা ক্যান্সার বা কিডনি ফেলিউরের মতো রোগ ছড়াচ্ছে। তিনি এই অসাধু চক্রের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নৈতিক খামার তৈরির সাহসী পদক্ষেপ নিয়েছেন। ১,০০০। হ্যাঁ, সংখ্যাটা শুনে চমকে যাওয়ার মতোই। ঢাকায় থাকা একজন সাধারণ মানুষ তার পুরো জীবনে গড়ে প্রায় ১,০০০টা মুরগি খেয়ে থাকেন। জাস্ট চিন্তা করুন, রীতিমতো একটা বিশাল পাল। মুরগি তো আমাদের প্রোটিনের সবচেয়ে কমন সোর্স, তাই না? কিন্তু এই যে বিশাল পরিমাণ খাবার আমাদের শরীরে ঢুকছে, তার মান যদি ঠিক না থাকে, পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? ব্যাপারটা শুধু খামারের ভেতরে আটকে নেই, এটা এখন আমাদের সবার অস্তিত্বের সাথে একেবারে গভীরভাবে জড়িয়ে গেছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে যে বিষয়গুলো দেখব তা হল, প্রথমত, প্রতিদিনের পোল্ট্রি সমস্যা। এরপর অ্যান্টিবায়োটিক ও ভারী ধাতুর অদৃশ্য হুমকি। তারপর দেখব মুরগি পালনের বিভিন্ন ধরন। এরপর জিরো অ্যান্টিবায়োটিক সমাধান এবং একদম শেষে এই নৈতিকতার আসলে মূল্য কত। চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসছি আমাদের ১ নম্বর সেকশনে, প্রতিদিনের পোল্ট্রি সমস্যা এবং একটি দুর্নীতিগ্রস্ত খাদ্য খাত। এরপর যাচ্ছি সেকশন ২-এ, অ্যান্টিবায়োটিক এবং হেভি মেটাল বা ভারী ধাতু, আমাদের প্লেটের এক অদৃশ্য হুমকি। দেখুন, বাস্তবতা আসলে খুবই নির্মম। মানুষের ক্ষেত্রে কি হয়? আমরা অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক খাই, রাইট? কিন্তু পোল্ট্রি শিল্পে ঘটনা একদম উল্টো। ওই ছোট ছোট শেডে গাদাগাদি করে থাকা মুরগিগুলো যেন অসুস্থ না হয় এবং খুব দ্রুত বড় হয়, সেজন্য একদম সুস্থ মুরগিকেও প্রিভেন্টিভ হিসেবে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। আর এটা একটা দুটো ওষুধ না, রীতিমতো ওষুধের একটা ককটেল বানিয়ে সরাসরি ওদের খাওয়ার পানিতে মিশিয়ে দেওয়া হয়। মানে চিন্তা করা যায়, এই মুরগিগুলোর পুরো জীবনটাই কাটে অ্যান্টিবায়োটিকের ওপর ভর করে। এখানে একটা খুব জরুরি বিষয়ে ক্লিয়ার করা দরকার। অ্যান্টিবায়োটিক রেসিডিউ আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মধ্যে আসলে পার্থক্যটা কি? রেসিডিউ বা অবশিষ্টাংশ হল মুরগির মাংসে থেকে যাওয়া ওষুধের সামান্য কিছু অংশ। কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা অনেক অনেক বেশি মারাত্মক। এর মানে হল ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের সাথে লড়াই করতে করতে নিজেদের এমনভাবে পাল্টে ফেলে যে ওই ওষুধ আর তাদের ওপর কাজই করে না। ফলে কি হয় জানেন? এমন মানুষও সুপারবাগের শিকার হতে পারেন যিনি হয়তো গত ১ বছরে একটাও অ্যান্টিবায়োটিক খাননি। আর এই সুপারবাগগুলো মানবদেহে ঢুকলে আইসিইউতে ব্যবহৃত জীবন রক্ষাকারী দামি ওষুধগুলো পুরোপুরি ফেল করে। এখন আমাদের অনেকেরই মনে হতে পারে, আরে খুব কড়া করে ভালোমতো সিদ্ধ করে রান্না করলে তো সব জীবাণু মরেই যাবে, তাই না? আসলে ব্যাপারটা একদমই তা নয়। এই ধারণাটা পুরোপুরি ভুল। অতিরিক্ত তাপেও এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ভারী ধাতুগুলো কিন্তু ধ্বংস হয় না। পেনিসিলিন জাতীয় ওষুধের রেজিস্ট্যান্স বলুন আর ক্ষতিকারক কেমিক্যালগুলোই বলুন, রান্নার পরও এগুলো একদম অক্ষত থেকে যায় এবং সোজা আমাদের শরীরে প্রবেশ করে। ইনফরমেশনটা সত্যিই খুব ভয়ের, তাই না? তো প্রশ্ন হলো, এই মুরগির ভেতরে ভারী ধাতু বা হেভি মেটালগুলো আসছে কোথা থেকে? মূলত ৩ দিক থেকে এটা ঘটে। প্রথমত, মুরগির খাবারে বা ফিডে নিষিদ্ধ প্রাণীজ উপজাত মেশানো হয়। দ্বিতীয়ত, মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা কিছু ফিড যেগুলোর ভেতর বিষাক্ত কেমিক্যাল লুকিয়ে থাকে। আর তৃতীয়ত, দূষিত মাটি এবং রাসায়নিক কীটনাশক। এভাবেই লেড এবং ক্রোমিয়ামের মতো মারাত্মক সব ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়ছে, যা সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। আর ঠিক এই কারণেই আজকাল গ্রামের অনেক মানুষ, যারা হয়তো ভাবছেন তারা নিজেদের চাষ করা ফ্রেশ খাবার খাচ্ছেন, তারাও ক্যান্সারের মতো ভয়াবহ রোগের শিকার হচ্ছেন। এবার চলুন আমাদের ৩ নম্বর সেকশনে যাই, মুরগি পালনের বিভিন্ন ধরন, বাজারে প্রচলিত মিথ বনাম আসল বাস্তবতা। মার্কেটে গেলে দেখবেন অনেক রকম লেভেল, যেগুলো বেশ কনফিউজিং। এই ইনফরমেশনগুলো একটু খেয়াল করুন। প্রথাগত বা ট্র্যাডিশনাল পদ্ধতিতে প্রচুর ড্রাগস বা ককটেল ব্যবহার করে মাত্র ৩০ দিনে মুরগি বড় করা হয়। এখানে সেফটির কোনো গ্যারান্টি নেই। এরপর আছে রেসিডিউ ফ্রি, যেখানে বিক্রির আগে ওষুধ বন্ধ রাখা হয় ঠিকই, কিন্তু সেটা ঠিকমতো মানা হচ্ছে কিনা তা মনিটর করা খুব কঠিন।
অন্যদিকে জিরো অ্যান্টিবায়োটিক পদ্ধতিতে কখনোই কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না, আর প্রকৃত অর্গ্যানিক এটার নিয়মকানুন সবচেয়ে কড়া, আর এখানেই আমরা সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পাই। এখন একটা মুরগিকে আমরা তখনই প্রকৃত অর্গ্যানিক বলতে পারব যখন সেটা 3টা ম্যান্ডেটরি শর্ত পূরণ করবে। 1. কোনো অবস্থাতেই কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, নেভার। 2. মুরগিগুলোকে দূষণমুক্ত মাটিতে খোলা জায়গায় অবাধে খোলার সুযোগ দিতে হবে। আর 3. শতভাগ অর্গ্যানিক, নন জিএমও এবং কীটনাশক মুক্ত খাবার দিতে হবে। আমরা অনেকেই ভাবি গ্রামের উঠোনে ঘুরে বেড়ানো দেশি মুরগি মানেই বোধহয় অর্গ্যানিক, কিন্তু সত্যি বলতে সেই মুরগিটা যদি এমন কোনো শস্য খুঁটে খায় যেখানে রাসায়নিক সার বা কীটনাশক দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সেটা আর কোনোভাবেই প্রকৃত অর্গ্যানিক থাকছে না। তো এই সমস্যাগুলোর সমাধান কি? চলে আসছি সেকশন 4-এ, জিরো অ্যান্টিবায়োটিক সমাধান, যা অনেকটা দড়ির ওপর দিয়ে হাঁটার মতো কঠিন। এই নৈতিক বা এথিক্যাল খামারগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময়ের সাথে লড়াই। কোনো রকম কৃত্রিম ওষুধের সাহায্য ছাড়া প্রাকৃতিকভাবে একটা ব্রয়লার মুরগিকে 2 কেজি ওজনে আনতে সময় লাগে প্রায় 42 দিন। অন্যদিকে প্রথাগত খামারিরা অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার দিয়ে মাত্র 30 দিনেই সেই ওজন নিয়ে আসে। এই যে বেশি সময়টা লাগছে, এর ফলে মুরগির খাবার, লেবার, বিদ্যুৎ সবকিছুর খরচ অনেক বেড়ে যায়, যার কারণে এই মুরগিগুলো সাধারণ মুরগির চেয়ে দামে একটু বেশি হয়। জিরো অ্যান্টিবায়োটিক পদ্ধতি বেছে নেওয়ার মানে হল খামারি লিটারেলি 100 ভাগ ঝুঁকি নিজের কাঁধে তুলে নিচ্ছেন। অ্যান্টিবায়োটিক ছাড়া খামার চালাতে হলে একদম সর্বোচ্চ স্তরের বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা মেনটেন করতে হয়। এরপরও যদি দুর্ভাগ্যবশত খামারে কোনো রোগবালাই চলেই আসে, খামারি কিন্তু চাইলেও কোনো ওষুধ দিতে পারবেন না। তখন পুরো আর্থিক লসটা তাকে একাই টানতে হয়। এখানে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। আর এ কারণেই আমরা পৌঁছে গেছি আমাদের শেষ সেকশনে, 5 নম্বর সেকশন, নৈতিকতার মূল্য, হালাল এবং তৈয়াবের ধারণা। একটু ভাবুন তো, শুধু নিজের নীতি আর আদর্শের জন্য কেউ কি 6.5 কোটি টাকার ক্ষতি মেনে নেবে? অবিশ্বাস্য লাগলেও এটাই একটা বাস্তব ঘটনা। মুরগির ওজন না বাড়ার একটা রোগ আছে, যাকে কক্সিডিওসিস বলে। এই রোগের কারণে ওই কোম্পানির প্রতিষ্ঠাতাকে প্রায় 6.5 কোটি টাকার বিশাল রেভিনিউ হারাতে হয়েছিল। তিনি চাইলেই কিন্তু একটু অ্যান্টিবায়োটিক দিয়ে এই ক্ষতিটা খুব সহজেই পুষিয়ে নিতে পারতেন। কিন্তু জানেন তিনি কি করেছিলেন? নিজের আদর্শের সাথে বেইমানি না করে তিনি বরং নিজের ব্যক্তিগত জমি বিক্রি করে দিয়েছেন। তারপরও একদিনের জন্য নীতি বিসর্জন দিয়ে কোনো ক্ষতিকারক ওষুধ তিনি মুরগিকে দেননি। অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। এই কোম্পানিটার সততার সবচেয়ে বড় প্রমাণ হল তাদের রিফান্ড পলিসি। কোনো প্রশ্ন ছাড়াই টাকা ফেরত। ধরুন মুরগি কিনে খাওয়ার 1 মাস পার হয়ে গেছে, এরপরও যদি কোনো কাস্টমার রিফান্ড চান, তারা টাকা ফেরত দিয়ে দেন। আজকের দিনে বিজনেসে এমন নো কোয়েশ্চেনস আস্কড পলিসি চিন্তা করা যায়? এমন আত্মবিশ্বাস আসলে তখনই সম্ভব যখন নিজের প্রোডাক্ট আর তার কোয়ালিটি নিয়ে 100 ভাগ কনফিডেন্স আর স্বচ্ছতা থাকে। আসলে এই পুরো বিজনেস মডেলটার একদম আল্টিমেট গোল হল খাবারটা যেন শুধু হালাল না হয়, বরং সেটা যেন তৈয়ব হয়। তৈয়ব শব্দটার মানে হল পবিত্র, স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য উপকারী। আমাদের সাধারণ নৈতিকতাও কিন্তু আমাদের এটাই শেখায়। একটা খাবার কেবল টেকনিক্যালি হালাল বা বৈধ হলেই তো হবে না, সেটার মধ্যে কোনো ক্ষতিকারক রাসায়নিক বা বিষ থাকা চলবে না। সেটা হতে হবে একদম বিশুদ্ধ এবং আমাদের শরীরের জন্য শতভাগ নিরাপদ। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের জন্য একটা খুব গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আমরা কি আসলে বাঁচার জন্য খাচ্ছি, নাকি দিন দিন রোগী হওয়ার জন্য খাচ্ছি? একটু ভেবে দেখবেন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য নির্বাচনের উপর নির্ভর করছে। কারণ নিরাপদ খাবার শুধু একটা অপশন না, এটা একটা সুস্থ জীবনের অধিকার। আশা করি আজকের এই বিশ্লেষণটা আমাদের সবাইকে স্বাস্থ্যকর খাবার বাছে নেওয়ার ক্ষেত্রে আরও একটু সচেতন করবে। আজ এ পর্যন্তই।